স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে শেখ হাসিনা, আর তা বাস্তবায়ন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে কথা স্বীকার করেছেন তিনি। সকালে সাংবাদিকদের এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ধামাচাপা দেয়া শেখ হাসিনার টার্গেট ছিল। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে, যেগুলি অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। 1092 কোটি টাকা লোপাটের অভিযোগে ইসলামী ব্যাংকের এমডিএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ছেলে দুই ভাই সহ 58 জনের নামে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাতে দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত। আমরা কথা বলছি তার সাথে। আদিত্য, মামলার এজাহারে কি বলা হয়েছে এবং সর্বশেষ তথ্য আমাদের বিস্তারিত জানাবেন। এটি একটি আলোচিত দুর্নীতির অভিযোগ ছিল। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে বেশ অনেক টাকাই, কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। তবে ধাপে ধাপে দুদক বেশ কিছু অভিযোগের অনুসন্ধান করছে এবং এর অভিযোগের অনুসন্ধান হিসাবে ইসলামী ব্যাংকের চাকতাই ব্রাঞ্চ থেকে 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক অনুসন্ধান কার্যক্রম শেষ করেছে এবং সেই অনুসন্ধানের অংশ হিসাবে বলা হয়েছে যে দুদক এরই মধ্যে বলা হয়েছে যে তারা যে অভিযোগটি এসেছিল বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ সহ এবং দুদকের কাছে দুদকের অনুসন্ধানে এবং সেই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, সেটি হচ্ছে 1092 কোটি টাকা লোপাট হয়েছে ইসলামী ব্যাংকের চাকতাই শাখার মাধ্যমে। এবং এই দুর্নীতিটা করা হয়েছে অভিনব কায়দায়। এস আলমের বেতনভুক্ত কর্মচারী মুরাদ এন্টারপ্রাইজ, সেই মুরাদ এন্টারপ্রাইজের মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরওয়ার চৌধুরীকে সামনে রেখে 3 বছরে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। কিভাবে হাতিয়ে নেওয়া হয় এটি আমি একটু ব্যাখ্যা করছি। এস আলমের বেতনভুক্ত কর্মচারী যে মুরাদ এন্টারপ্রাইজের কথা বলা হয়েছে, সেই মুরাদ এন্টারপ্রাইজের মাধ্যমে এই টাকা ঋণ নেওয়া হয়েছে এবং এই টাকা ঋণ নিয়ে পরবর্তীতে এই টাকা 28টি প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলন করে এই টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দুদকের যে মামলার এজাহার রয়েছে সেখানে জানানো হয়েছে এবং অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং এই কাজে ইসলামী ব্যাংকের বর্তমান যে ব্যবস্থাপনা পরিচালক, সেই ব্যবস্থাপনা পরিচালকেরও তারা দায় পেয়েছে এবং এস আলমের ছেলে, আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম, উনি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিল, উনাকে এখানে মামলায় আসামি করা হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে এই কাজে আসামি করা হয়েছে এবং ব্যাংকের মোট 34 জন কর্মকর্তাকে এখানে আসামি করা হয়েছে এবং এছাড়া মোট মামলায় 58 জনের দায় পেয়েছে এবং 58 জনের বিরুদ্ধে দুদক এরই মধ্যে মামলা করেছে এবং এই মামলায় দুদক বলেছে অভিনব কায়দায় মানি লন্ডারিং করা হয়েছে, অর্থাৎ লেয়ারিংয়ের মাধ্যমে যে টাকা ঋণের নামে নেওয়া হয়েছে সেই টাকা ঋণের নামে লোপাট করে পরবর্তীতে এই টাকা পাচার করা হয়েছে বিদেশে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আদিত্য, ধন্যবাদ আপনাকে। জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রকল্পে অনিয়ম খুঁজতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযান চালাচ্ছে দুদক। আরও জেনে নেব সহকর্মী নূপুর মাহমুদের কাছ থেকে। নূপুর, দুদকের কারা নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে, কি বলছেন তারা, আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল 12টার দিকেই কিন্তু দুপুর 12টার দিকেই কিন্তু দুদকের একটি অভিযানের দল এসেছে নির্বাচন কমিশনে। আর নির্বাচন কমিশন আসার পরই আমরা নির্বাচন কমিশন সূত্র জেনেছি তারা নাকি কিছু অনিয়ম অভিযোগ পেয়েছেন কিছু কর্মকর্তার বিরুদ্ধে। আমরা এইটাও জেনেছি যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে এনআইডি সংশোধনী, এমনকি লেনদেন, ঘুষ, জালিয়াতি, এমনকি মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে বা বিকাশ রকেটের মাধ্যমে বিভিন্নভাবে টাকা নিয়ে প্রতারিত করার এমনকি ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু
নির্বাচন কমিশনে এসেছেন একটি দল, আর এই দলটি আসার পর থেকে আমরা তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করেছিলাম যে তারা যখন এসেছেন তখন আমরা জানতে চেয়েছি তাদের কাছ থেকে যে আসলে তারা কেন এসেছেন। তারাও কিন্তু এই কথাগুলো বলেছে যে তারা বেশ কিছু অভিযোগ পেয়েছেন, আর অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা এসেছেন। আর আসার পর থেকেই তারা তো যেহেতু যে কোনো প্রতিষ্ঠানে অভিযান করতে গেলে অবশ্যই অনুমতি দরকার হয়, সেহেতু তারাও কিন্তু ইসির সচিবের কাছে গিয়েছেন এবং তাদের মধ্যে থেকে 2 জন ইসির সচিবের কাছে যাওয়ার ফলে গিয়েছেন এবং তারপর থেকে আমরা তাদের সাথে ওভাবে কথা বলতে পারিনি, কিন্তু তারা ইসির সচিবের সাথে কথা বলা শেষ করে বের হলে আমরা জানতে পারবো যে তারা কি অনুমতি দিয়েছেন কিনা সেই সকল কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযান করার, বা তারা ভিতরে গিয়ে দেখেছেন কিনা কি হয়েছে ঘটনাগুলো আসলে তারা বের হয়ে আসলে আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমরা তেমন কোনো তথ্য পাইনি, তবে জেনেছি শুধুমাত্র ইসির সূত্রে, এমনকি দুদকের সূত্রেও কিন্তু আমরা জেনেছি যে তারা এনআইডি নাগরিকের ব্যক্তিগত সংশোধনী বা ব্যক্তিগত তথ্য সংশোধনী, ভোটার বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু দিনের পর দিন ইসি দুয়ারে অনেক নাগরিকরা আসেন এবং সংশোধনী নিয়ে কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়। এমনও আমরা কিন্তু ইসি থেকে আমরা কিন্তু বহু দিন দেখেছি। সেই সকল বিষয়কে সব মিলিয়েই কিন্তু আমরা দেখেছি যে আজকেও এরকমই একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এসেছে, আর দুদক আসার পরেই কিন্তু ইসি সচিবের কাছে গেছেন। তারপরে অনুমতি পেলেই তারা আমরা দর্শকদের পরবর্তী সংবাদে আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। এ সময়কে যৌক্তিক মনে করে না দলটি। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কোনো রোড ম্যাপ দেননি। নির্বাচনের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে সময়সীমা দিয়েছেন তাতে ধোঁয়াশা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে 21শে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট হতে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। দর্শক, বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় আয়োজন করা হয়েছে। খণ্ড মিছিল এবং বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, কি পরিমাণ নেতাকর্মী আসলে জড়ো হচ্ছেন, তাদের বক্তব্য কি, এবং সমাবেশ স্থলের সার্বিক চিত্র আমাদের জানাবেন। জি নিশ্চয়ই দিশা, যে জনসমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কিন্তু দীর্ঘ 20 বছর পর, বিশেষ করে জামালপুরে 1 আসনের দেওয়ানগঞ্জ এবং কি বকশীগঞ্জের যে 1 আসন উপজেলা, সেই দুটি উপজেলার বিএনপির পক্ষ থেকে কিন্তু এই ধরনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ 20 বছর পর, যেটা আসলে একেবারে যেটা সমাবেশ স্থলটা উৎসবে পরিণত হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই আশেপাশের যে নেতাকর্মীদের উপস্থিতিটা, সেটা আসলে উল্লেখযোগ্য। কারণ হচ্ছে দুপুর 2টার সময় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এবং কি বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশেই তারা কিন্তু মাঠে, বা এই যে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় যে মাঠটি আছে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন। এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জনসমাবেশ যেটা হচ্ছে মূলত যেটার কারণে ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে কিন্তু এই জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে যিনি সভাপতি করছেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি বিএনপির কার্যনির্বাহী কোষাধ্যক্ষ হিসেবে আছেন এবং কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যেটা হচ্ছে নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমি একটু জানতে চাবো যে তার কাছে জানতে চাবো যে এখানকার সার্বিক বিষয় বা সমাবেশ বিষয়ে একটু জানতে চাবো তার কাছ থেকে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের স্বৈরাচার পতনের বিরুদ্ধে যে আন্দোলন এবং তার প্রেক্ষিতে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটা সরকারও শুরু করেছে আমাদের দাবিতে, এবং সেই দাবি আমাদের প্রান্তিক পর্যায় থেকে যে এটা উদ্ভাসিত হয়েছে সেই জিনিসটা প্রকাশ করার জন্য আজকের জনসভা। এবং আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব
তিনি বলেছেন যে আমাদের সকল জননেতাকে জনগণের সাথে জনগণের সঙ্গে নিয়ে সব কাজ করার জন্য এবং তাদের সঙ্গে থেকে তাদেরকে নিয়েই আমাদের আগামী বাংলাদেশের পুনর্বিনির্মাণ করার জন্য যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি সেটা তাদেরকে নিয়ে যেতে আমরা করি। কত বছর সকল আমাদের রাজনৈতিক নেতাদেরকে উদ্দেশ্য করে আমরা আজকে জনসভা বলে দেব যে যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। কত বছর পর আপনারা এই জনসমাবেশ করছেন? আমরা সমাবেশ করেছি ছোট ছোট, কিন্তু এই 15 বছর কোনো বড় জনসমাবেশ করতে দেওয়া হয়নি স্বৈরাচার শাসন। জামালপুর থেকে উপজেলা বিএনপি আয়োজিত জনসভার খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ধন্যবাদ আরিফুল আপনাকে। বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ঋণদানকারী আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশে IMF এর ধারণার চেয়েও মূল্যস্ফীতি অনেক বেশি। বাইরে থেকে আসা আর্থিক চাপ মোকাবেলায় বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিমালা খুবই জটিল পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থায় অগ্রাধিকার দেয়া দরকার রাজস্ব আহরণ বাড়াতে কিছু পদক্ষেপ, যেমন কর অব্যাহতি বাদ দেয়া, বিশেষ করে অপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।